হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই আগামী দিনে নিফটির মধ্যে কি আউটলুক আসছে এবং এর পিছনে ম্যাক্রো ড্রিভেন কোন সমস্ত বিষয়গুলো রয়েছে, আমেরিকান মার্কেটে যে ডেট ক্রাইসিস আসছে তার ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি প্রভাব পড়তে পারে এবং আগামী 6 মাস বা 1 বছরের টাইম লাইনের মধ্যে আমাদের নিফটির মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে, কেন আসতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা টোটালি ডিটেলসে ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমেরিকান যে ইকোনমি রয়েছে সেই ইকোনমির মধ্যে একটা $40 ট্রিলিয়ন বিশাল বড় পরিমাণের ইউএসের যে ডেট অর্থাৎ ইউএসের যে ধার সেইটা কিন্তু বেশ বড় লেভেলের রয়েছে। আর এই ধারটাই আমাদের নিফটিকে আগামী দিনে উপরের দিকে উঠতে হেল্প করবে। ওকে, তার পিছনে কি কি কারণ রয়েছে, কেন এরকম একটা বিষয় ঘটতে চলেছে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। বাট সবার আগে আমেরিকান মার্কেটে বা ইউএস ইকোনমির মধ্যে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনসটা দেখব। প্রথম কথা হচ্ছে, আমেরিকান মার্কেটে যে এই মুহূর্তে ডেট সেটা প্রায় $40 ট্রিলিয়ন, যেটা তাদের জিডিপির প্রায় 120%-এর মতো, রাইট? অর্থাৎ রীতিমতো জিডিপির থেকে বেশি পরিমাণে তারা ধার নিয়ে রেখেছে। আর এর জন্য তাদেরকে $1.4 ট্রিলিয়ন একটা বার্ষিক সুদ দিতে হচ্ছে, যেটা 2020 সাল থেকে মোটামুটি 3 গুণ, রাইট? এবং এর সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমেরিকাতে প্রত্যেক সেকেন্ডে $91,500 করে কন্টিনিউয়াসলি তাদের ঋণ বেড়ে চলেছে, রাইট? এবং এর সাথে যদি আমরা দেখি 2036 সালের মধ্যে এই $1.4 ট্রিলিয়ন $2 ট্রিলিয়ন উপর চলে যাবে। তো এই সমস্ত দিক যদি দেখি, তাহলে আমেরিকার জন্য এই মুহূর্তে তাদের যে ধার, সেই ধারটা রীতিমতো একটা বেশ বড় রকমের অশনির সংকেত নিয়ে আসছে। এবং এর আগে যেটা মনে করা হতো যে আমেরিকার যে পরিমাণ ইন্টারেস্ট এই মুহূর্তে দিতে হচ্ছে, অর্থাৎ $1.4 ট্রিলিয়ন তাদের জিডিপি থেকে বা তাদের রাজস্ব থেকে, সেটা তাদের ডিফেন্স বাজেটের থেকে অনেক বেশি, তাদের সোশ্যাল সিকিউরিটিস যেটা রয়েছে এবং মেডিকেয়ার অর্থাৎ দেশের হেলথ কেয়ার যে ফেসিলিটিস, তার থেকেও রীতিমতো এটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তাই সেই কারণে দেখতে গেলে এই ধারটা এখন এই মুহূর্তে আমেরিকার জন্য বেশ ভালো রকমের একটা প্রবলেমেটিক জায়গায় চলে এসছে। শুধুমাত্র ধারের কথা ভাবলে হবে না, তার থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, তার 33% অর্থাৎ প্রায় 1/3 ধার তাকে শোধ করতে হবে আগামী 12 মাসের মধ্যে, অথবা এই ধারটাকে তাকে রোল ওভার করতে হবে। অর্থাৎ এই যে ধারটা সে নিয়ে রেখেছে, সে বলবে আমি আবার এই ধারটাকে কন্টিনিউ করছি, এর জন্য আমি ইন্টারেস্ট পে করব, অর্থাৎ এটাকে বলা হয় রোল ওভার। তো আগামী দিনে 1/3 ধার হয় সে 12 মাসের মধ্যে পরিশোধ করবে, না হলে তাকে রোল ওভার করতে হবে। যত বেশি রোল ওভার করবে তত বেশি ইন্টারেস্টের পরিমাণ বাড়তে চলেছে। এর সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, 2021-এ সেই সময়ে ইন্টারেস্ট রেট ছিল 1.48% এবং এই মুহূর্তের ইন্টারেস্ট রেট হচ্ছে 3.44%। সুতরাং ইন্টারেস্ট রেটের পরিমাণও একটা বেড়েছে। সুতরাং আমেরিকার যে পরিমাণ তাদেরকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, সেটার পরিমাণও রীতিমতো অনেকটা বেশি 2021-এর তুলনায়। এবার সেই কারণে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কম্পাউন্ডিং এফেক্টটা আসছে, সেটা কিন্তু আমেরিকার জন্য ভালো রকমের একটা প্রবলেমেটিক জায়গায় চলে আসছে। সেটা কেবলমাত্র ধার নয়, ধার থেকে আসা তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা। এই মতো পরিস্থিতিতে আমেরিকার বাঁচার জন্য টোটাল 3টে রাস্তা খোলা রয়েছে। নর্মাল ইকোনমিক কন্ডিশন যদি হয়, তাহলে যে কোনো কান্ট্রি তাদের ডেট ক্রাইসিসকে মেটানোর জন্য এই 3টে পদক্ষেপ নিতে পারে। 1 নাম্বার পদক্ষেপ হচ্ছে, হয় সে হিউজ লেভেলের গ্রোথ দেখাবে, অর্থাৎ যেখানে তাদের সুদের যে হার রয়েছে অর্থাৎ 3.44%, তার থেকে বেশি পরিমাণের একটা গ্রোথের প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আমেরিকান মার্কেটের মধ্যে সেই পরিমাণ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত যেটা দরকার, সেটা হচ্ছে রেট কাট। যদি তারা রেট কাট করে হিউজ লেভেলে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তাদের যে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন
ইনফ্লেশনের পরিমাণ বাড়তে শুরু করবে। সেটা যদি হতে শুরু করে সেটাও আমেরিকার জন্য একটা ভয়ানক জায়গায় যাবে। তাই সেই কারণে সেই উপায়টাও অবলম্বন করতে পারবে না। থার্ড যে বিষয়টা রয়েছে ট্যাক্স হাইক, অর্থাৎ তাদের যে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে ট্যাক্স কালেকশন করতে শুরু করলো। ইউএস ট্যারিফের মাধ্যমে আমেরিকান গভর্নমেন্ট কিছুটা ট্যাক্স হাইক করার চেষ্টা করেছিল, অর্থাৎ তাদের যেই কনজিউমারিজম বা এই যে মানে যে পরিমাণ তাদের ভোক্তা নির্ভর যে অর্থনীতি, সেখানে কিন্তু এই ট্যাক্স হাইকটা একদমই পসিবল নয়, কারণ সব জিনিসের দাম বেড়ে গেলে তাদের এই কনজিউমারিজমটা ভালো রকম চলবে না। তাই সেই কারণে এই তিনটে ওয়ে নর্মাল ইকোনমিক্সে থাকলেও এটা কিন্তু আমেরিকার জন্য এই মুহূর্তে গলার কাঁটা হয়ে যাচ্ছে, এবং এই তিনটের কোনোটাই সে কিন্তু অবলম্বন করতে পারবে না। তাই এই জায়গায় সমাধানের একমাত্র যেটা রাস্তা সেটা হচ্ছে ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন কার না? ডলারের, অর্থাৎ তাদের ডলারকে রীতিমতো দুর্বল করতে হবে, যেটা তারা কোনো মতেই চায় না। কিন্তু সেই জায়গায় ডিভ্যালুয়েশন যদি সে করতে পারে তাহলেই একমাত্র আমেরিকা এই জায়গাটা থেকে বাঁচতে পারে। যখন ইন্ডিয়ার ওপর ট্যারিফ বসিয়েছিল, আপনাদের হয়তো অনেকের মনে আছে বা হয়তো মনে নেই, আমি তখন বারবার বলেছিলাম যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে এবারে রুপির ডিভ্যালুয়েশন করতে হবে এই জায়গা থেকে বাঁচতে গেলে। তাই আমরা রুপিকে, অর্থাৎ ইন্ডিয়ান যে কারেন্সি রয়েছে সেটাকে কিন্তু অনেকটা নিচে অবধি পড়তে দেখেছিলাম, প্রায় 96 অবধি চলে যেতে দেখেছিলাম। এই মুহূর্তেও 96-এর কাছাকাছি জায়গাতেই রয়েছে, আগামী দিনে হয়তো এটা 100 টাচ করবে। এনিওয়েজ, তো আমেরিকার ক্ষেত্রেও এই যে সিচুয়েশনসটা, এই সিচুয়েশনসটা কিন্তু একই রকম, যে কারণে তাদের যেটা দরকার সেটা হচ্ছে তাদের ডলারকে দুর্বল করা, এবং ডলারকে দুর্বল করলে তাদের আমদানির যে খরচ সেটা রীতিমতো বাড়বে এবং দেশের মধ্যে একটা ইনফ্লেশনারি সিচুয়েশন তৈরি হবে, রাইট? এবং এইটা যদি হয় তাহলে জিনিসপত্রের দাম বাড়বে এবং যার ফলে তাদের জিডিপিটাও ইনফ্লেট করতে শুরু করবে বা কৃত্রিমভাবে জিডিপিটা বাড়তে শুরু করবে। আর এইটা যদি বাড়তে শুরু করে তাহলে তুলনামূলকভাবে দেখে মনে হবে যে ঋণের রেসপেক্টে জিডিপির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। তাই এইটা হচ্ছে একমাত্র ওয়ে, যে ওয়েটা আমেরিকা হয়তো আগামী দিনে করতে চলেছে। এবং এটা প্রথমবার নয়, এরকম বহুবার তারা করেছে। তারা এর আগে বিভিন্ন, অর্থাৎ আমেরিকান যে ডলার, সেই ডলারটা রয়েছে বিভিন্ন দেশে, হয় সেটা ফরেক্স রিজার্ভ হিসাবে রয়েছে, না হলে সেটা বন্ড হিসাবে রয়েছে। এখন এই মুহূর্তে আমেরিকান মার্কেটে যে ফরেন ইনভেস্টররা যে পরিমাণ হোল্ডিং রয়েছে সেটা হচ্ছে $9.3 ট্রিলিয়ন হোল্ডিং এই মুহূর্তে ফরেনারদের কাছে রয়েছে। কিন্তু ডলারের মানটাকে যদি সে কমিয়ে দেয়, অর্থাৎ আমেরিকার কাছে ফেরত দিতে গেলে এই টাকাটা যদি আমেরিকার কিছুই না মনে হয়, অর্থাৎ আমেরিকা যদি এই $9.3 ট্রিলিয়ন কাছাকাছি ফেরত নিতে যায়, সেক্ষেত্রে পুরো জিনিসটা যাতে কম লাগে সে যদি ডিভ্যালুয়েশন করে দিতে পারে, তাহলে সেখানে কিন্তু তাদের এই অ্যামাউন্টটা অনেকটা কম লাগবে বা গায়ে লাগবে না বলা যেতে পারে, রাইট? এবং এই সিচুয়েশনসটাই অ্যাকচুয়ালি আমেরিকার এই মুহূর্তে করতে চলেছে বা আগামী দিনে হয়তো এই জিনিসটাই করবে। তো এই যে সিচুয়েশন, এই টাইপের সিচুয়েশন এর আগেও আমরা হিস্ট্রিতে দেখেছি। 1971 আমি কিছুদিন আগে রিলসেও বলেছিলাম, ব্রেটেন হুড প্রথা 1971 15 আগস্ট, সেই সময়ে গোল্ডের সাথে যে পেগড ছিল সেটাকে পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়। একইভাবে আমরা দেখতে পাই প্লাজা অ্যাকর্ড, অর্থাৎ 1985-এ 5টা দেশ মিলে ইউএসের যে ডলার রয়েছে সেটাকে ডিভ্যালুয়েশন করা হয়েছিল এবং সেক্ষেত্রে প্রায় 40%-এর কাছাকাছি আমেরিকান ডলারের যে রেট সেটা পড়ে গিয়েছিল তৎকালীন সময়ে, অর্থাৎ 1985-এ। সিমিলার টাইপ অফ সিচুয়েশনস আমরা কিন্তু বর্তমান মার্কেটে দেখতে পেতে পারি। এবং এর প্রভাবে কি হতে পারে না, ডলার যদি প্রচুর পরিমাণে উইক হয় তাহলে তিনটে জিনিস ঘটবে। একটা হচ্ছে গোল্ডের প্রাইস প্রচণ্ড পরিমাণে শুট আপ করবে বা গোল্ড প্রাইস রাইজ করবে, এবং তার সাথে সাথে যেটা হবে আমেরিকান স্টকের প্রাইস রাইজ করবে। তার সাথে সাথে যে সিচুয়েশনসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ইমার্জিং মার্কেটে, অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও একটা আমরা রাইজ এখানে দেখতে পাবো, রাইট? এটা পুরোটাই হচ্ছে ডলারের ডিভ্যালুয়েশনের প্রভাব পড়তে চলেছে আগামী দিনে এই তিনটে অ্যাসেট ক্লাসের মধ্যে। এর একটা সামান্যতম জায়গা যদি বলা হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি, বিকজ যেদিন ফেডের ডিসকাশন ছিল তার পর দিন আমরা দেখলাম গোল্ডের প্রাইসও রীতিমতো বেড়েছিল,
তার সাথে সাথে আমরা দেখলাম ইন্ডিয়ান মার্কেটকেও একটা ছোট্ট 7-8 দিনের ফলের পরে একটা বাউন্স ব্যাক করতে, রাইট? এটা পুরোটাই ইউএস ডলার $100 নিচে অর্থাৎ 98-এ নেমে যাওয়ার, ডলার ইন্ডেক্স 98-এর কাছাকাছি নেমে যাওয়ার এটা একটা প্রভাব ছিল। এখন এই প্রভাবটা ইন্ডিয়ান মার্কেটের জন্য কি করে ফেভারেবল হতে পারে সেই বিষয়টা বলছি। হিস্টোরিক্যালি দেখা গেছে ইন্ডিয়া 10 ইয়ার বন্ড আর ইউএস 10 ইয়ার বন্ডের মধ্যে এই স্প্রেডটা থাকে জেনারেলি 4 to 5%। যত বড় বড় প্লেয়ার হয় তারা স্প্রেডে গেম প্লে করে, কারণ এখানে ক্যাপিটাল সেফ থাকে এবং ইজিলি পয়সা বানানো যায়। তাই এই স্প্রেডটাকে ধরে যখন বড় বড় এফআইআই বলুন বা যে কোনো বড় প্লেয়ারের কথা বলুন, তারা অতটা রিস্ক নেয় না, তারা সবসময় স্প্রেডে প্লে করার চেষ্টা করে বা পেয়ার ট্রেডিং করে। তাই পেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে এই জায়গায় সব থেকে ইন্ডিয়ার জন্য লিউক্রেটিভ সিচুয়েশন হচ্ছে 4 to 5% স্প্রেড। যদি এই দুটো বন্ডের মধ্যে 4 to 5% স্প্রেড থাকে, তাহলে হিস্টোরিক্যালি দেখা গিয়েছে এফআইআই ইন্ডিয়াতে এসে ইনভেস্টমেন্ট করে। কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে স্প্রেডটা আছে, এই স্প্রেডটা হচ্ছে 2%-এর কাছাকাছি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এফআইআই কন্টিনিউয়াসলি এখান থেকে উইথড্র করছে নিজেদের পয়সা। কিন্তু পরবর্তীকালে এই ডলারের ডিভ্যালুয়েশনের প্রভাবে এই স্প্রেডটা যদি বাড়তে শুরু করে, তাহলে আমরা যে দেখতে পাবো যে এফআইআইকে পুনরায় আবার ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করতে আসতে পারে। কারণ এই স্প্রেডটা যদি বাড়ে, তাদের কাছে একটা প্রপোজিশন তৈরি হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং সেই ক্ষেত্রে ফার্দার এফআইআই এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। তাই ম্যাক্রো স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা দেখি, এই মুহূর্তে ইন্ডিয়ার জন্য ম্যাক্রো হেডউইন্ডস বা চ্যালেঞ্জ কি কি রয়েছে। 1 নাম্বার হচ্ছে আমাদের যে কারেন্সি, সেটা এই মুহূর্তে উইক রয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের ইল্ডের যে স্প্রেড, সেটা অনেকটা সংকুচিত। আর থার্ড হচ্ছে আমাদের অয়েল প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে মিডল ইস্টের জন্য। তো এই তিনটে হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ। আর আগামী দিনে যে সমস্ত জায়গাগুলো, অর্থাৎ যদি আমরা টেলউইন্ডস দেখি, অর্থাৎ আমাদের জন্য যে অ্যাডভান্টেজগুলো রয়েছে, একটা হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে অসাধারণ একটা শক্তি দেখা যাচ্ছে, কারণ মিড ক্যাপ স্মল ক্যাপ অতটা পরিমাণ ফল করছে না। দ্বিতীয়ত হচ্ছে লাস্ট 2 থেকে 3 বছর ধরে ইমার্জিং মার্কেটের রেসপেক্টে ইন্ডিয়া কিন্তু অনেকটা পরিমাণ আন্ডার পারফরমেন্স করেছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ইন্ডিয়ান মার্কেট রিভার্সালের জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। তৃতীয়ত হচ্ছে আমাদের কর্পোরেট আর্নিংস, বিশেষ করে কিছু কিছু মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং গভর্নমেন্টের যে পিএলআই স্কিমগুলো রয়েছে, সেই সমস্ত কিছু অ্যাকচুয়ালি এই মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং কিছু কিছু সেক্টর এবং সেগমেন্টের মধ্যে ভালো রকমের একটা রেজিলিয়েন্স তৈরি করছে। তাই এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা বেশ বড় রকমের অ্যাডভান্টেজ। তাই এই মুহূর্তে সব থেকে বড় সিগন্যাল বা কি টাইপের ট্রেড হতে পারে না, সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স যদি কন্টিনিউয়াস 100-র নিচে কন্টিনিউয়াস নামতে থাকে বা ওই রকম একটা জায়গাতে থাকে 94, 95, 96, 98 এই টাইপের যদি একটা সিনারিওজের মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের নিফটি, বিশেষ করে স্মল ক্যাপ, মিড ক্যাপ, এই জায়গাটার মধ্যে আমরা কিন্তু একটা ধীরে ধীরে র্যালি দেখতে পাবো। এবং বর্তমান সময়ে ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশন যদি দেখি, সেটা হচ্ছে এটা 200-এর মুভিং অ্যাভারেজের যথেষ্ট ক্লোজ একটা সিচুয়েশনে রয়েছে। 1 নাম্বার, যেটা টেকনিক্যাল পয়েন্ট অনেকেই দেখেন। সেকেন্ড যে বিষয়টা, স্মল ক্যাপ, মিড ক্যাপের মধ্যে একটা রেজিলিয়েন্স দেখা যাচ্ছে। আর থার্ড হচ্ছে আমাদের কর্পোরেট আর্নিং, এটা যদি রীতিমতো শক্তিশালী হয় এবং পারফরমেন্স থাকে, তাহলে আমেরিকা যদি কন্টিনিউয়াস ডলারের যদি ডিভ্যালুয়েশন করতে থাকে, তাহলে সেটা আমরা দেখতে পাবো তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ওপর আসতে চলেছে। ইনিশিয়ালি এটা প্রথমে একটা নিজার্ক রিয়াকশন হবে, অর্থাৎ প্রথমে ইন্ডিয়ান মার্কেট একটু ঝাঁকুনির মতো দিতে পারে যদি আমরা এই সিচুয়েশনসটা দেখি, কিন্তু তার পরবর্তীতে এটা কিন্তু লং টার্ম পার্সপেক্টিভ থেকে ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ জিনিস হতে চলেছে। আশা করি বোঝা গেল পুরো সিনারিওটা কি চলছে, এবং আমেরিকান মার্কেটে যদি তাদের ডলারের ডিভ্যালুয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া কেন অ্যাডভান্টেজ পেতে পারে, এবং এই ডেট ক্রাইসিসটা ইন্ডিয়ার জন্য একটা বেশ ভালো রকম পজিটিভ জায়গায় যেতে পারে। অবশ্যই এটা একটা মিড টু লং টার্ম পার্সপেক্টিভ ভিউ। আশা করি পুরো সিচুয়েশনসটা আপনি বুঝতে পারলেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।